বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি স্বপ্নম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ভিডিও ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের, যারা 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ। গত ক্লাসে তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নাগরিক সমস্যা আমাদের করণীয়। তো সেই অধ্যায়ে আমরা বলেছিলাম যে যারা বিশেষ অর্থাৎ যারা বিশেষভাবে আমাদের সমাজে সুযোগ অর্থাৎ বিশেষ চাহিদা গোষ্ঠী, অর্থাৎ যাদের স্পেশাল ডিমান্ড বা স্পেশাল কেয়ারের দরকার আছে। তো দুর্ভাগ্য হচ্ছে আমরা তাদের যে স্পেশাল যে নিডগুলো, অর্থাৎ তারা যে বিশেষ চাহিদা গোষ্ঠী হিসেবে আমাদের কাছে যে বিশেষ যে ডিমান্ড তারা আশা করে, বা তাদের যে বিশেষ ডিমান্ড বা তাদের যে বিশেষ চাহিদা, অর্থাৎ তারা যে বাড়তি কিছু আয়োজন তাদের জন্য দরকার, সেই বিষয়গুলো আমরা আসলে উপেক্ষা করে যাই। আর এই বিষয়গুলো উপেক্ষা করা হচ্ছে কি মানবাধিকারের লঙ্ঘন। কারণ প্রত্যেকটা মানুষ একই রকম মেধা নিয়ে জন্মায় না, আর জন্মায় না বলেই যাদের কিছু সমস্যা আছে, কিছু ঘাটতি আছে, অর্থাৎ আমরা গত ক্লাসে বলেছিলাম কেউ হয়তো বাকপ্রতিবন্ধী হতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, অর্থাৎ যার যে জায়গায় ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো ব্যাকআপ দেওয়ার জন্য, পূরণের জন্য আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার সবাইকেই কি করতে হবে? তাদের জন্য বাড়তি কিছু ব্যবস্থা করতে হবে। কারণ তারা আমাদেরই সমাজের অংশ, তারা আমাদেরই স্বজন। তাদেরকে উপেক্ষা করা আমাদের উচিত না। আমরা যদি তাদের যে বাড়তি যে অর্থাৎ তাদের যে চাহিদাগুলো আছে, অর্থাৎ তাদের যেই জায়গায় ল্যাকিংসগুলো আছে, যেই ঘাটতিগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলোকে যদি আমরা উত্তরণের চেষ্টা করি, তাদেরকে যদি আমরা সেই অর্থাৎ কিছু কাজের জন্য উপযোগী করি, যে ক্ষেত্রে তাদের দক্ষতা আছে সেক্ষেত্রে যদি তাদের কাজে লাগাতে পারি, তাহলে তারাও হতে পারে আমাদের জন্য একটা, অর্থাৎ তারাও সমাজের জন্য কিছু করতে পারে। যেমন আমরা ভারতের একজন বিশেষ ব্যক্তির কথা জানি, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, কি জানি নাম রিপা এটা, আচ্ছা যাই হোক, আমার ওই লোকের নামটা মনে পড়ছে না। অর্থাৎ সে কিন্তু জন্ম থেকেই কিন্তু অন্ধ হয়ে জন্মেছিল, অর্থাৎ জন্মান্ধ হয়ে জন্মেছিল, এবং সে পরিবারের কাছে প্রথমে একটা বোঝা হয়েছিল। কিন্তু সে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে নানা প্রতিকূলতা অতিক্রম করে সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে এমন একটা পর্যায়ে যায়, অর্থাৎ সে আইটি খাতে এমন একটা দক্ষতা অর্জন করে যে বিদেশে সে লেখাপড়া করেছে, এবং সে দেশে ফিরে এসে এমনভাবে এমন যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে যে তার অধীনেই অনেক অনেক মানুষ কাজ করে, তাদের কর্মসংস্থান হয়েছে। সুতরাং সে একটা দৃষ্টান্ত আমাদের জন্য। তো আমরা যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে যদি তাকে আমরা সুযোগ দেই, তার উপযোগী পরিবেশ গড়ে তুলি, তাহলে তারা আমাদের জন্য বোঝা নয়, তারা আমাদের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের কিছু সমস্যা আমরা তুলে ধরব। সেটা হচ্ছে কি শিক্ষা। প্রথমত আমরা শিক্ষার কথা বলি, যে শিক্ষা ক্ষেত্রে তারা কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের যে বাস্তব অবস্থা আমরা দেখি, তার প্রেক্ষিতে আমরা দেখি যে তারা কিন্তু শিক্ষা গ্রহণ হচ্ছে সবচাইতে, আমরা মনে করি যে তারা একটা শিক্ষা গ্রহণ করে তারা কি করবে, প্রথমেই কিন্তু এই প্রশ্নটাই কিন্তু অ্যারাইজ করে। কিন্তু আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র যদি এই নেতিবাচক মনোভাবটা এড়িয়ে তাদের প্রতি যদি সচেতনতার মনোভাব গ্রহণ করে, তাহলে তারাও হতে পারে আমাদের সমাজের উন্নয়নের একটা অংশীদার। তো 1990 সালে আমরা দেখা গেছে, 1990 সালে দেশ থেকে 6 থেকে
20 বছর বয়সী সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয়। এই আইনের 3 নং ধারায় বলা হয়েছে, কোনো বিদ্যালয় প্রতিবন্ধী শিশুদের ভর্তি করতে বাধ্য নয়, যার ফলে প্রতিবন্ধী শিশুরা মূল ধারার শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে। আনুষ্ঠানিক এবং উপানুষ্ঠানিক উভয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় ভর্তির নীতি অনুযায়ী শিক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীরা উপযুক্ত নয়। এই কারণ দেখিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রত্যাখ্যান করে থাকেন। প্রতিবন্ধী শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় ইশারা ভাষার যথাযথ উন্নতি এখনও সাধিত হয়নি। তাছাড়া মূলধারার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এই জনগোষ্ঠীর ব্যক্তিদের জন্য স্বতন্ত্র পাঠ্যক্রম না থাকায় প্রতিবন্ধীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। তারপর আমরা জানি যে এই অবস্থাটা কিন্তু আসলে আস্তে আস্তে উত্তরণ হচ্ছে, অর্থাৎ ব্রেইল পদ্ধতির মাধ্যমে প্রতিবন্ধী অর্থাৎ দেখা যাচ্ছে কি যারা মানে অন্ধ আছে তারা কিন্তু এটা ওভারকাম করতে পারছে, কিন্তু যারা অর্থাৎ বিশেষ অর্থাৎ যেমন ধরুন অটিজম, তারপরে বুদ্ধি প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী, তাদের জন্য স্পেশাল স্কুলের ব্যবস্থা কিন্তু পাশাপাশি করার পদক্ষেপ হয়েছে এবং সেটা অনেকখানি কার্যকর হচ্ছে। এরপর আমরা দেখি যে আমাদের দেশে এমনিতেই বেকারত্বের সমস্যা রয়েছে, তদুপরি কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি শিক্ষিত হয় তাহলেও কিন্তু দেখা যায় যে তার চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হয়। অর্থাৎ কোনো চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের উপরে অর্থাৎ তাদেরকে যোগ্য মনে করে না, যদিও তারা শিক্ষিত, কিন্তু তাদের উপযোগী কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা তারা ইচ্ছা করলেই তারা ওরকম একটা সেক্টর তাদের জন্য নির্ধারণ করতে পারে যে ক্ষেত্রে তারা প্রতিবন্ধিতা সত্ত্বেও তারা যেই ক্ষেত্রে তারা কাজ করতে পারে। তো আমরা দেখি যে অনেক সময় এই নেতিবাচক পরিস্থিতির কারণে অনেকে কিন্তু শিক্ষা গ্রহণেও অনুৎসাহিত হয়। এরপরে আমরা দেখি যে সমাজ এবং পরিবারের মনোভাবও কিন্তু কি করে এই বিশেষ প্রতিবন্ধীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রটা বাধাগ্রস্ত করে। কারণ প্রতিবন্ধী শিশু, মহিলা এবং কিশোরীদের অন্যান্য প্রতিবন্ধী সদস্যদের ন্যায় সমদৃষ্টিতে দেখা হয় না। অন্যদের তুলনায় শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির মতো মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রেও তারা বঞ্চনার শিকার হয়। তদুপরি আমরা দেখি যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকাংশই কিন্তু চরম নিরাপত্তাহীনতায় ভোগে। প্রতিবন্ধী নারীরা প্রায় কিন্তু আমরা দেখি যৌন হয়রানির শিকার হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতিবন্ধী নারী ও শিশুদের উপর যৌন নির্যাতনের হার অত্যন্ত ভয়াবহ। আর্থিক নিরাপত্তাহীনতার পাশাপাশি সামাজিক নিরাপত্তাহীনতার অভাব তাদের স্বাভাবিক বিকাশ এবং স্বতঃস্ফূর্ত মনোভাব প্রকাশে বাধা দেয়। অথচ আমরা দেখি যে উন্নত বিশ্বে এই প্রতিবন্ধী ব্যক্তিদের পুরো দায়িত্ব কিন্তু সরকার গ্রহণ করে, যেটা আমাদের দেশে এখনো তৈরি হয়নি। তো এক্ষেত্রে আমরা কি সমস্যার সমাধান দিতে পারি, এই সমস্যাগুলোর আমরা কি সমাধান দিতে পারি তার একটা রূপরেখা আমরা তুলে ধরতে পারি। যেমন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করা। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যদি জনশক্তিতে পরিণত করা যায় তাহলে তারা সমাজের বোঝা নয়, তারা জনশক্তিতে রূপান্তরিত হতে পারে, তারা সম্পদে পরিণত হতে পারে। সবচেয়ে সুবিধাবঞ্চিত, অনগ্রসর এবং দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী হিসেবে এদের জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে প্রতিবন্ধী জনগোষ্ঠী মানব সম্পদে পরিণত হয়। এরপরে রয়েছে জনসচেতনতা। প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে পরিবার কিংবা সমাজে অবহেলার শিকার না হয় সেজন্য জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। অবহেলা কিংবা অবমূল্যায়ন এদের মাঝে হতাশা, উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে। সমাজ ও পরিবার থেকেও তারা সবসময় বন্ধুসুলভ বা সহযোগিতামূলক
ব্যবহার পায় না। কেননা প্রতিবন্ধীরা সুতো পান না, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের মতোই অনুভূতি সম্পন্ন মানুষ। এই বিষয়টার প্রতি আমরা যদি একটু জোর দিই, আমাদের একটু জনসচেতনতা, আমাদের একটু মনোযোগ তাদের দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ দিতে পারে। প্রতিবন্ধীদের ক্ষমতার উন্নয়ন। প্রতিবন্ধী মানুষের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা, যা আমি একটু আগে তোমার শুরুতেই বলেছিলাম, যে শরীরের একটি বিশেষ অংশের প্রতিবন্ধকতা থাকার পরেও তারা কিছু কিছু কাজে পারদর্শী হতে পারে। তাদের এই সমস্ত বিশেষ ক্ষমতার জায়গাগুলোকে চিহ্নিত করে সেইভাবে যদি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি যে কোন ক্ষেত্রে তাদের বিশেষ দক্ষতা রয়েছে, এই দক্ষতার জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা যদি তাদেরকে সেই যথোপযুক্ত প্রশিক্ষণ দিতে পারি, তাহলে এই প্রতিবন্ধী ব্যক্তিরাই হতে পারে আমাদের জন্য জনসম্পদ। নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিবন্ধীরা যাতে করে কোনোভাবেই নিরাপত্তার হীনতার শিকার না হতে পারে, কোনোভাবেই যাতে তার অপদস্থ না হয়, কোনোভাবেই তাদের জীবন সম্মান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে স্পেশাল অনার পায়, সেই জায়গাটাকে আমাদের নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে কেউ যাতে তাদের উপরে অত্যাচার বা নিপীড়ন চালাতে না পারে। যদিও এই ধরনের ঘটনা ঘটে যায়, তাহলে এটার জন্য যথোপযুক্ত বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যথোপযুক্ত পরিকল্পনা প্রণয়ন ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ। আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যদি জনসম্পদে পরিণত করি, তাহলে কি হবে? আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রের জন্যই সেটা কল্যাণকর হবে। অর্থাৎ এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা যদি একটা বাজেট যদি আমরা সংরক্ষণ করি, তাহলে কি হবে? এটা আমাদের জন্যই কল্যাণকর হবে। কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই, আমাদের রাষ্ট্রেরই অংশ। প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানবিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশ। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যাপ্ত বিনোদনেরও সুযোগ নেই। প্রতিবন্ধিতার ধরনভেদে চিত্ত বিনোদনমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দেশে প্রায় 20 লাখ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি থাকলেও তাদের জন্য বিনোদনমূলক পুস্তক, পত্রিকা এবং অন্যান্য পুস্তক ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করা হয় না। অথচ দেশের নাগরিক হিসেবে তাদেরও রয়েছে ভালোভাবে বেঁচে থাকা এবং আনন্দের সাথে জীবনযাপন করার অধিকার। পুনর্বাসন সেবা নিশ্চিতকরণ। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অনেক কর্মক্ষম মানুষ কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে কেউ জন্মান্ধ হয়ে জন্মায় না, কেউ প্রতিবন্ধী হয়ে জন্মায় না, কোনো একটা দুর্ঘটনায় পড়ে সে সক্ষম থাকলেও সে একটা প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পরিণত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার জীবনটা কতটা দুর্বিষহ হতে পারে। এই মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করি, তাহলে সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। সামাজিক এবং পরিবেশগত বিষয় শিশু স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। যেসব শিশু মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত এবং প্রতিনিয়ত হিংস্রতার শিকার হয়, তারা এক পর্যায়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। পর্যাপ্ত স্বাস্থ্য পরিচর্যার অভাবে আমাদের দেশের শিশুদের বিকাশগত প্রতিবন্ধকতা দেখা দেয়। আয়োডিনের অভাবে আমরা দেখি যে শিশুর মধ্যে মানসিক প্রতিবন্ধিত্ব দেখা যায়, তেমনি শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিয়ে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। শিশু স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গর্ভবতী মাকে যদি যথোপযুক্ত সেবা দেওয়া না হয়, তার গর্ভাবস্থায় তাকে যদি উপযুক্ত পরিবেশ যদি তাকে না দেওয়া যায়, সেটা শিশু স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে।
তাহলে এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গর্ভবতী মায়েদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেছেন, যে গর্ভবতী মারা যাতে, অর্থাৎ যারা দারিদ্র্যপীড়িত গর্ভবতী মা, তারা যাতে তাদের গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিষেবা পায়, সেটার জন্য কিন্তু তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার সুযোগ সৃষ্টি, প্রতিবন্ধী শিশুরা সুশিক্ষা গ্রহণের সৃষ্টির লক্ষ্যে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীরাও যাতে অংশগ্রহণ করতে পারে, তার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি ও প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করেও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাঁচার একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। এরপরে দেখা যায় অনেক সময় যে বিকলাঙ্গ না হলেও অনেক সময় ভিক্ষাবৃত্তি একটা লাভজনক ব্যবসা ধরে একটা কুচক্রী মহল স্বাভাবিক মানুষকেও বিকলাঙ্গ মানুষে পরিণত করে। সুতরাং এই কুচক্রী মহলকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং যাতে করে এই বিকলাঙ্গতার জোর করে ভিক্ষাবৃত্তিটাকে নিষিদ্ধ করার জন্য পর্যাপ্ত আইনি ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধকতাকে, প্রতিবন্ধিত্ব বা যারা প্রতিবন্ধী, তাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তাহলে একটা মানুষের জীবন দুর্বিষহতা, অর্থাৎ মানুষের জীবন দুর্বিষহ, অর্থাৎ যে প্রতিবন্ধী মানুষ, সে একটা স্বাভাবিক জীবন পেতে পারে। তাদেরও বেঁচে থাকার জন্য একটা আকুতি থাকে, তারাও একটা সহজ স্বাভাবিক জীবন চায়, কারণ তারা শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও তাদেরও রয়েছে একটা মন, তারাও কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেঁচে থাকতে পারে না। আর যতক্ষণ তাদের জীবন আছে, চাইলেও তো সে মরে যেতে পারে না। সুতরাং এই মানুষগুলোর জন্য আমরা যদি সহযোগিতার মনোভাব নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করি, তাহলে এটা আমাদের সকলের জন্যই উত্তম হবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব দুর্নীতি নিয়ে, যেটা আমাদের জন্য একটা বড় সমস্যা। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।